গত ৩রা জুলাই বৃহস্পতিবার বর্ধমানের মন্তেশ্বরে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপরে যে রাজনৈতিক আক্রমণ হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুসলিম সমাজে, মুসলিম জনমানসে এবং মুসলমানদের মধ্য থেকে কিছু বুদ্ধিজীবী, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং অন্যান্য কিছু মানুষ তারা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেছেন। কিন্তু মনে রাখতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে বর্ধমানে মন্তেশ্বরে যে রাজনৈতিক আক্রমণ হয়েছে তা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে অপমানিত করার জন্য। অথচ যারা দুই চোখ কান খোলা রাখে, যাদের সুস্থ বিচার বুদ্ধি আছে, তারা জানে রাজনৈতিক ষড়যন্ত্র মানেই কিছু সুযোগ সন্ধানী, অতি লোভী, দুর্নীতিগ্রস্ত মানুষের ষড়যন্ত্র। অথচ সেই দুর্নীতিগ্রস্ত মানুষগুলির কুকর্মের, অসৎকর্মের বিরোধিতা না করে একজন সৎ, সাহসী মুসলিম জননেতা, যার রাজনৈতিক জীবনে কোনো কলুষতা নেই, দুর্নীতি নেই, যার সাংগঠনিক নেতৃত্ব অত্যন্ত সুসংহত, দুর্নীতিমুক্ত, তাকে নিয়ে আমরা সমালোচনা করা শুরু করেছি। আসলে মানুষের সুখ দুঃখে সমব্যথী হওয়া, সহানুভূতি দেখানো, সমবেদনা দেখানো, এটাই মানুষের স্বাভাবিক ধর্ম। আর সেই কারণেই ফিলিস্তিনের বুকে যে বর্বরচিত গণহত্যা ঘটে চলেছে তার প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন জাতির, বিভিন্ন দেশের মানুষ আজ মুখরিত। কিন্তু মনে রাখতে হবে, অন্যের দুঃখে কষ্টে সেই ব্যক্তিই আনন্দিত হয়, মনে মনে সুখ অনুভব করে যে ব্যক্তি কারো উন্নতি চায় না, যে ব্যক্তির মধ্যে হিংসার ব্যাধি আছে, যার মধ্যে হিংসার বীজ লুকিয়ে আছে, সে অন্যের আনন্দে, অন্যের কষ্টে আনন্দিত হয়, অন্যের বেদনায় সমব্যথী হওয়ার পরিবর্তে সে উৎফুল্ল হয়ে যায়। সুতরাং আজকে যারা প্রকৃত দোষীদের শাস্তির দাবি না করে, তাদের সমালোচনা না করে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সমালোচনা করছে, তারা সিদ্দিকুল্লাহর মতো রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করতে চেয়েছিল, তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো রাজনৈতিক নেতা হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা জনপ্রতিনিধি হওয়ার আশা করেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন, তাদের সেই আশা পূরণ হয়নি। সেই হতাশা থেকে তারা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করা এবং সমালোচনা করা শুরু করেছে। কিছু হিংসুটে প্রকৃতির নিন্দুক বলে বেড়াচ্ছে, বলছে সিদ্দিকুল্লাহ নাকি জমিয়াতকে ব্যবহার করে নেতা হয়েছে। আসলে এটা সকলেই জানে যে রাজনৈতিক নেতারা সাধারণত দুই ধরনের প্রেক্ষাপট এবং ক্ষেত্র থেকে উঠে আসে। কেউ কেউ প্রাথমিক পর্যায় থেকেই মাঠ পর্যায়ে রাজনীতি করে ধীরে ধীরে ক্রমোন্নতির মাধ্যমে পরবর্তীতে এমএলএ, সাংসদ, মন্ত্রী ইত্যাদি হয়ে থাকে। আবার কেউ কেউ ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তার নিজস্ব প্রতিভার কারণে রাজনীতিতে প্রবেশ করে। যেমন মাননীয় আহমদ হাসান ইমরান সাহেব সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড থেকে কলম পত্রিকা সম্পাদক হওয়ার সুবাদে তার লেখনীর মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন, সাংসদ রূপে নির্বাচিত হয়েছেন। ইউসুফ পাঠান
ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড থেকে মুসলিম জনমানসে তার নিজস্ব খ্যাতি, যশ, প্রসিদ্ধি লাভ করার পরে রাজনীতিতে প্রবেশ করেছেন। এখানে কেউ তো প্রশ্ন করে না যে কেন আহমদ হাসান ইমরান সাহেব কলম পত্রিকাকে ব্যবহার করে নেতা হয়েছেন, কেন ইউসুফ পাঠান ক্রিকেটকে ব্যবহার করে নেতা হয়েছেন। কারণ তারা কেউ হুজুর না, তো কেউ মাওলানা না, কেউ ইমাম সাহেব না, তাই তাদের প্রসিদ্ধি, তাদের যশ, তাদের খ্যাতি, তাদের মর্যাদা নিন্দুকের চোখে লাগে না। এখন সিদ্দিকুল্লাহ সাহেব যদি জমিয়াতের সভাপতি এবং সম্পাদক হওয়ার কারণে প্রখ্যাত এবং প্রসিদ্ধি লাভ করার পরে রাজনৈতিক নেতা হন, তবে সেখানেও কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এটি তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত, তার ব্যক্তিগত চয়েস। যদিও জমিয়াতে ওলামায়ে হিন্দের 100 বছরের সোনালী ইতিহাসে কোথাও এমন নীতি বা নিয়ম তৈরি হয়নি যেটি জমিয়াতের কোনো নেতাকে রাজনীতি করতে বাধা দেয়। অর্থাৎ জমিয়াত রাজনীতি করার সাথে সাথে জমিয়াত করা, বা অন্যভাবে বলতে গেলে জমিয়াতের কোনো পদাধিকারী হওয়া সত্ত্বেও জমিয়াত করার সাথে সাথে রাজনীতি করার নীতিবিরুদ্ধ নয়। জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাসে এই ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত। জমিয়ত উলামায়ের বিভিন্ন প্রসিদ্ধ সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও বিভিন্ন সময়ে তারা রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং পাশাপাশি তারা জমিয়ত উলামায়ে হিন্দের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিতও ছিলেন। উদাহরণস্বরূপ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হওয়ার পাশাপাশি 1974 সাল থেকে 1994 সালের মধ্যে একটানা প্রায় 18 বছর সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। মাওলানা হিফজুর রহমান সাহেব, এটি দ্বিতীয় দৃষ্টান্ত। মাওলানা হিফজুর রহমান সাহেব জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক হওয়ার সাথে সাথে 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত একটানা সাংসদ হিসাবে রাজনীতিতে সরাসরি যুক্ত হয়ে এসেছিলেন। এটা স্বাধীনতার পরেই 1952 সাল থেকে। সুতরাং দেখা যায় জমিয়াতের প্ল্যাটফর্মে থাকা সত্ত্বেও জমিয়াতের বিভিন্ন নেতারা তারা রাজনৈতিক আন্দোলনে, রাজনীতিতে তারা সরাসরি অংশগ্রহণ করেছেন। এগুলি তার দৃষ্টান্ত। বর্তমানের যিনি সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী সাহেব, তিনিও 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন উত্তরপ্রদেশ থেকে। এগুলো হলো জমিয়াতের পদে থাকার পাশাপাশিও রাজনীতি করার ব্যাপারে জমিয়াতের স্বাধীনতা আছে। সুতরাং যদি কেউ এই কথা বলে যে জমিয়তকে কেন্দ্র করে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজনীতিতে নেমেছেন, এই ধরনের কথা ভ্রান্ত কথা। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের রাজনৈতিক উত্থানের কারণে কিছু রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত ব্যক্তি, কিছু নিরাশ ব্যক্তি, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন ছুটছেন। তারা বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সংখ্যালঘুদের জন্য কি করেছেন? চৌধুরী সাহেব রাজনীতিতে অংশগ্রহণ করার পরে, মন্ত্রী হওয়ার পর সংখ্যালঘুদের কী উপকার হয়েছে, কী লাভ হয়েছে? মনে রাখবেন, এবং তারা নিজেরাও জানেন এ কথা, সংখ্যালঘু মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নন। সংখ্যালঘু উন্নয়নে প্রশ্ন করতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে। সংখ্যালঘুদের ব্যাপারে জবাবদিহি চাইতে হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। সুতরাং আপনার সংখ্যালঘু উন্নয়নের ব্যাপারে প্রশ্ন থাকলে, অভিযোগ থাকলে নিজের এলাকার এমপি এমএলএদের কাছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করার জন্য দরবার করুন। আপনাদের আশা পূরণ না হলে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সভা করুন। সংখ্যালঘুদের সমস্যা ও অসুবিধাকে কেন্দ্র করে সিদ্দিকুল্লাহ সাহেবকে অভিযুক্ত করছেন কেন? যা অত্যন্ত অবান্তর কথা। পাশাপাশি অনেকে প্রশ্ন করছেন, আচ্ছা উনি না হয় সংখ্যালঘুদের মন্ত্রী নন, কিন্তু উনি তো গ্রন্থাগার মন্ত্রী। এতদিনে এই 14 বছরের সময়কালে উনি
লাইব্রেরি গ্রন্থাগার ডিপার্টমেন্টে, গ্রন্থাগার দপ্তরে কটা নিয়োগ হয়েছে, কত নতুন ভ্যাকান্সি তৈরি হয়েছে, কতজন মুসলমান কাজের সুযোগ পেয়েছে। মনে রাখবেন, যারা এই ধরনের প্রশ্ন করছেন হয়তো তারা উত্তর জানেন না বা জেনেও না জানা ভান করে আছেন। কারণ সরকারের যে কোনো মন্ত্রকে নতুন নিয়োগ সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর অনুমোদনের মাধ্যমেই হয়ে থাকে। তা সেটি শিক্ষা দপ্তরে নিয়োগ হোক না কেন, পরিবহন দপ্তরে নিয়োগ হোক না কেন, দমকল দপ্তরে নিয়োগ হোক না কেন, যে কোনো দপ্তরে নিয়োগ হোক না কেন। সুতরাং যদি লাইব্রেরি গ্রন্থাগার দপ্তরের লাইব্রেরি ডিপার্টমেন্টে নিয়োগ না হওয়ার কারণে আমাদের গাত্রদাহ হয়ে থাকে, আমাদেরকে চৌধুরী সাহেবকে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে অভিযুক্ত না করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা উচিত। তার কাছে জিজ্ঞাসা করা উচিত, কেন এই দপ্তরে কোনো নিয়োগ হচ্ছে না, কেন এই দপ্তরে নতুন কোনো ভ্যাকান্সি আসছে না। যেমন শিক্ষা দপ্তরে, মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে কোনো রকম নিয়োগ না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি চাই, আমরা তৃণমূল পার্টিকে আমরা অভিযুক্ত করি। সুতরাং এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে অভিযোগ করা, তাকে অভিযুক্ত করার কটা নিয়োগ হয়েছে, কজন মুসলমান সুযোগ পেয়েছে, এই সমস্ত প্রশ্নগুলি অবান্তর। সুতরাং যদি আপনার একান্তই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বিরুদ্ধে নিয়োগ না হওয়ার কারণে, গ্রন্থাগার দপ্তরে নিয়োগ না হওয়ার কারণে কোনো অভিযোগ থাকে, তবে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া যেতে পারে। পাশাপাশি কিছু মানুষ আরও প্রশ্ন করছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পদত্যাগ করছেন না কেন? আরে মশাই, আপনার অফিসে কোনো সহকর্মীর সাথে তর্ক বিতর্ক হলে, অশান্তি হলে আপনি পদত্যাগ করবেন নাকি? আপনি কর্তৃপক্ষের হস্তক্ষেপের এবং মীমাংসা অপেক্ষায় থাকবেন। এটাই বুদ্ধিমত্তা, এটাই বিচক্ষণতা। বরং যদি আপনি সৎ, নিষ্ঠাবান এমপ্লয়ি হয়ে থাকেন, আপনি অবশ্যই নিজের চাকরি বহাল রাখার জন্যে, নিজের সততা প্রমাণ করার জন্যে, নিজের সৎ এবং একনিষ্ঠ এমপ্লয়ি হওয়া এটা প্রমাণ করার জন্যে আপনি এ কথা বলতে পারেন যে আমি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়, হস্তক্ষেপ না করে, তবে আমি চাকরি ছেড়ে দেবো, এমন কথা আপনি বলতেই পারেন। সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হুমকি দিতে পারেন, তিনিও বলতে পারেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পদক্ষেপ না নিলে আমি পদত্যাগ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। বরং এতে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ন্যায়পরায়ণতা, তার নিষ্ঠাবান হওয়া এবং তার সৎ জননেতা হওয়ার পরিচয় প্রকাশ পায়। তাই আশা করব হতাশা, হিংসা, নৈরাশ্যের চশমা খুলে ফেলে বাস্তবতার চশমা ব্যবহার করুন এবং বাস্তবতার চোখ দিয়ে বাস্তবকে উপলব্ধি করার চেষ্টা করুন।